আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মানস অধিকারী, আপনাদের সবাইকে অভিনব একাডেমিতে স্বাগত জানাই। তো আজ চলুন, আজ আমরা একটু ইউরোপের ইতিহাসের দিকে নজর দিই। আজকের টপিক জ্যাকোবিয়ান দল বা জ্যাকোবিন দল। এই ভিডিওতে থাকছে জ্যাকোবিয়ান দলের উৎপত্তি, লক্ষ্য ও উদ্দেশ্য, কাজকর্ম, নেতৃত্ববৃন্দ এবং তার অর্থাৎ জ্যাকোবিয়ান দলের পতন সম্পর্কিত বিস্তারিতভাবে আলোচনা। এছাড়াও থাকছে জ্যাকোবিয়ান দল সম্পর্কে আমার সংগ্রহে থাকা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এটা হলো ইউরোপ, আর এটা হলো ফ্রান্স, এবং এটা হলো আমাদের পেয়ারা ভারতবর্ষ। এই ফ্রান্স দেশটা খুবই সুন্দর। আসলে শুধু ফ্রান্স না, পুরো ইউরোপটাই খুব সুন্দর। এই ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। প্যারিস নামটাই শুনলে সবার প্রথমে মনে পড়ে আইফেল টাওয়ার, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। এছাড়াও ফ্রান্সের নানা রকম টুরিস্ট স্পট আছে। প্রত্যেক বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে টুরিস্ট আসে এখানে। এই ট্যুরিজম থেকে ফ্রান্সের সরকারের বেশ একটা আচ্ছা খাসা ইনকাম হয়ে যায়। ফ্রান্সের সব শহরই খুব সুন্দর। আর কেন হবেই না বলুন? আশেপাশের দেশগুলো দেখুন, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, যাকে পৃথিবীর স্বর্গ বলা হয়, ইটালি, ইত্যাদি ইত্যাদি। এই দেশগুলো ফ্রান্স থেকে বেশি দূরেও নয়। ম্যাপ দেখলেই বোঝা যায় এগুলো বর্ডারের ধার ঘেঁষেই আছে। ফ্রান্সের পাশেই আছে আটলান্টিক মহাসাগর, যেটি খুব ব্যস্ত মহাসাগর, এবং বিশ্ব বাণিজ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মহাসাগর হলো এই আটলান্টিক মহাসাগর। এটি হলো ভূমধ্যসাগর, এবং এটি হলো লোহিত সাগর। এই লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সুয়েজ খাল। এখন যদি আপনি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে চলে যান, তাহলে কি হবে? আপনি এশিয়া থেকে আফ্রিকা মহাদেশে চলে গেলেন। আবার আপনি যদি ভূমধ্যসাগর বা মেডিটেরিনিয়ান সি থেকে আটলান্টিক মহাসাগরে চলে যান, তাহলে আপনার কাছে বিশ্ব বাণিজ্যের পথ খুলে গেল। ফ্রান্সের ট্যুরিজম সম্পর্কে তো আমরা অনেক কথাই বললাম, যা এই লেকচারে বলা উচিত ছিল না। যাই হোক, এই ফ্রান্স দেশটা খুবই সুন্দর, কিন্তু এই ফ্রান্স দেশের ইতিহাস সুন্দর নয়। ফ্রান্সও ব্রিটিশদের মতো অত্যাচার চালিয়েছিল। এখন প্রশ্ন করবেন, স্যার চলছিল ফ্রান্সের ইতিহাস, সেখানে ব্রিটিশরা এলো কোথা থেকে? কানেকশন হ্যাঁ ব্রো। ইউরোপের সব থেকে দুটো পাওয়ারফুল দেশ হলো ফ্রান্স ও ইউনাইটেড কিংডম বা ইউকে বা ব্রিটিশ। এই দুটো দেশ কি করতো? না, এরা অন্য দেশগুলিকে দখল করে নিত এবং সেখানে নিজেদের শাসন ক্ষমতা চালাতো। এছাড়াও সেই যে দখলীকৃত দেশগুলো ছিল, সেই দেশ থেকে সম্পদ নিজেদের দেশে নিয়ে যেত। এখন দুটোই পাওয়ারফুল দেশ, দুজনেই একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়লো। অর্থাৎ ফ্রান্স ভার্সেস ফ্রান্স ভার্সেস ইউনাইটেড কিংডমের মধ্যে সবসময় একটা বিবাদ চলতো। চিরশত্রু ছিল এই দুটো দেশ। সবসময় দুই দেশের যুদ্ধ চলতো। ম্যাক্সিমাম টাইম ব্রিটিশরাই জিতে যেত এবং ফ্রান্স হেরে যেত। এর কারণটা কি? এখন এই যুদ্ধ জিততে গেলে তিনটে জিনিস খুবই দরকার। সেটা হচ্ছে সেনাবাহিনীর দক্ষতা, সম্পদের প্রাচুর্যতা, এবং যুদ্ধের স্ট্র্যাটেজি, অর্থাৎ যুদ্ধটা কেমন ভাবে পরিচালিত হবে। এই তিনটে জিনিসই এই ইউনাইটেড কিংডমের ছিল। অর্থাৎ সেনাবাহিনীর দক্ষতাও ছিল, সম্পদের প্রাচুর্যতা ছিল, এবং যুদ্ধের স্ট্র্যাটেজি ফ্রান্স অপেক্ষা অনেক বেশি ছিল। ফ্রান্সে রাজতন্ত্র শুরু হয় 843 সালে, এবং এই রাজতন্ত্র শেষ হয় 1792 সালে। সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সকে রিপাবলিক ঘোষণা করা হয়। এই রিপাবলিক কথার অর্থ কি? রিপাবলিক কথার অর্থ হলো যে এই দেশটা আর কোনো রাজার অধীনে থাকলো না, অর্থাৎ দেশের রাজতন্ত্র বলে কিছু রইলো না। দেশের আইন কানুন গণতন্ত্রের মাধ্যমে দেশের লোকেরাই ঠিক করবে। এই 843 থেকে 792 এর মধ্যে ফ্রান্সে 789 সালে 1789-এ এমন একটা কিছু ঘটে গেল যেটা পুরো দুনিয়ার কেউ ভাবতে পারেনি। ফ্রান্সে কি শুরু হলো? বিপ্লব শুরু হলো, ক্রান্তি শুরু হলো। এখন বিপ্লব কখন আসে? যখন লোকজন খুব বেশি পরেশান হোক, লোকজনের খাবার দাবার কম পড়ে যাচ্ছে, লোকজন অত্যাচারিত হচ্ছে, দেশের উৎপাদন সূচক কমে যাচ্ছে, ঠিক সেই সময় বিপ্লব আসে। তৎকালীন ফ্রান্সের রাজা কে ছিলেন? তৎকালীন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই বা লুই 16। ইনি খুব বিলাসী, আরামপ্রিয় এবং অলস প্রকৃতির ছিলেন। তিনি সাধারণ মানুষের কথা একেবারে চিন্তা ভাবনা করতেন না। এতে মানুষের ক্ষোভ বাড়তে লাগলো, রাজ পরিবারের প্রতি তাদের হিংসাত্মক মনোভাব বৃদ্ধি পেল। ফলে তারা রাজ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। শুরু হলো বিপ্লব। সতেরোশো সতেরোশো থেকে 1799 পর্যন্ত প্যারিসে বিপ্লব চলেছিল।
1789 থেকে 1799 পর্যন্ত এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্রকে সরিয়ে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র। এরপর চলে আসে নেপোলিয়ন বোনাপার্ট, কত সালে? 1804 সালে। তারপর থেকে ফ্রান্সের ইতিহাস এক অন্য ধরনের কাহিনী তুলে ধরে, সে কথা অন্য ভিডিও ক্লাসে বলবো। আজকে চলে আসি জ্যাকোবিয়ান দলকে নিয়ে। জ্যাকোবিয়ান দল 1789 সালে জ্যাকোবিয়ান দল প্রতিষ্ঠিত হয়। কিন্তু কেন প্রতিষ্ঠিত হলো এই জ্যাকোবিয়ান দল, কেন গঠিত হয়েছিল এই জ্যাকোবিয়ান দল? দেখুন, আমি আগেই বলেছিলাম যে ফ্রান্স ও ব্রিটিশরা পরস্পরের চিরশত্রু ছিল, সবসময় তাদের মধ্যে যুদ্ধ চলতো। এই জ্যাকোবিয়ান দল গঠনের আগে ফ্রান্স ও ব্রিটিশদের মধ্যে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে আমরা বলি সপ্তবর্ষের যুদ্ধ বা 7 ইয়ার্স ওয়ার। ফ্রান্স ভার্সেস ইউকে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে সপ্তবর্ষের যুদ্ধ বা 7 ইয়ার্স ওয়ার। এই 7 ইয়ার্স ওয়ারকে বলা হয় জিরো বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার জিরো। এটি চলেছিল 1756 থেকে 1763 পর্যন্ত, দীর্ঘ 7 বছর। ফ্রান্স এই যুদ্ধে ব্রিটিশদের কাছে হেরে যায়। ফলে কি হয়, এখন যুদ্ধে হেরে গেলে যে দেশটা যুদ্ধে হেরে যায় সে কি হয়ে যায়, একেবারে সর্বশান্ত হয়ে পড়ে। যুদ্ধ হলে তো শুধু একটা দেশেরই ক্ষতি হয় না, দুটো দেশেরই ক্ষতি হয়। তবে যে দেশটা হেরে যায় তার সব থেকে বেশি ক্ষতি হয়। কি কি ক্ষতি হয়? হিউম্যান রিসোর্সের ক্ষতি হয়, ইকোনমিক ক্ষতি হয়, দ্রব্যমূল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো ফ্রান্স যুদ্ধে, এই সপ্তবর্ষের যুদ্ধে হেরে যাওয়ার ফলে হিউম্যান রিসোর্সের ক্ষতি, ইকোনমিক ক্ষতি, দ্রব্যমূল্য প্রচুর বৃদ্ধি পাওয়া, উৎপাদনের সূচক অনেক কমে যাওয়া, এ সবগুলোই ফ্রান্সে দেখা দিয়েছে। সাধারণ মানুষ অনাহারে মরতে শুরু করলো। সে তখন রাজতন্ত্র চলছিল, তো ফ্রান্সের রাজা সেই সময় কি করলো, এই যুদ্ধের ক্ষতি সামলাতে গিয়ে অতিরিক্ত কর চাপিয়ে দিল জনগণের উপর। আরে ভাই, এদিকে লোকের কাছে টাকা নেই, খাবার নেই, আর আপনি কর বৃদ্ধি করছেন। স্বাভাবিকভাবে এই কর বৃদ্ধির ফলে কি হলো, মানুষের মনে যে ক্ষোভটা জমছিল সেই ক্ষোভটা রাগে পরিবর্তিত হয়ে গেল। এই রাগ বা ক্ষোভ থেকে সাধারণ মানুষের মধ্যেকার কয়েকজন প্রতিনিধি একটা দল গঠন করলো, যার নাম দিল জ্যাকোবিয়ান দল। এই দলের সদস্যরা রাজার বিরুদ্ধে ছিল, অর্থাৎ রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল। জ্যাকোবিয়ান দল 1789 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিপ্লব আরো জোরদার হতে থাকে। রাজা সরহলেই বুঝতে পারলেন, না ভাই, মেরা টাইম তো আ গেয়া, রাজতন্ত্র আর টিকিয়ে রাখা সম্ভব না, এবার তো আমাকে যেতেই হবে। তো যাই হোক, জ্যাকোবিয়ান দল গঠনের আগে প্রতিনিধি দল যে গঠনটা করেছিল তার নাম কিন্তু সরাসরি জ্যাকোবিয়ান দল ছিল না। তার নাম কি ছিল? ফ্রান্সের জাতীয় মহাসভা আহ্বানের পর ফ্রান্সের বহু রাজনৈতিক গোষ্ঠী গড়ে উঠেছে। এইভাবে ফ্রান্সের ব্রিটানি প্রদেশের সদস্যরা সাংবিধানিক সমর্থক সমিতি নামে একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল। গোষ্ঠীটির চলতি নাম ছিল ব্রেটন ক্লাব বা ব্রেটন দল। ক্লাবটির সদস্যরা তাদের সবার জন্য 1789 সালে ফ্রান্সের ভার্সাই শহরে জ্যাকোবিন নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের গির্জাঘর ভাড়া নেয়, অর্থাৎ গির্জার নাম ছিল জ্যাকোবিন। প্রথমে প্রতিনিধি দল একটা সমিতি গঠন করলো, সেই সমিতিটার নাম হলো সংবিধান সমর্থক সমিতি। সেই সংবিধান সমর্থক কমিটিটা পরিচিতি লাভ করলো বেটন ক্লাব বা বেটন দল হিসাবে। তারা প্রথম সভা করার জন্য 1789 সালে ফ্রান্সের ভার্সাই শহরে জ্যাকোবিন নামক একটি গির্জাঘর ভাড়া নিয়েছিল। এই গির্জাঘর ভাড়া নিয়েছিল বলে তারা সাধারণ মানুষের কাছে কি নামে পরিচিত হলো? জ্যাকোবিন। জ্যাকোবিন গির্জাটা ভাড়া নিয়ে তারা প্রথম সভা করেছিল বলে তাদের নাম হয়ে গেল জ্যাকোবিন দল। ব্রেটন দলের নাম হয়ে গেল জ্যাকোবিন দল। অর্থাৎ জ্যাকোবিন কথাটা এসছে গির্জা থেকে। যেহেতু জ্যাকোবিন গির্জায় ব্রেটন দলের সভা অনুষ্ঠিত হয়েছিল, তাই জনসাধারণ এই দলটিকে জ্যাকোবিন দল বলে আখ্যায়িত করে। জ্যাকোবিন দল জাতীয় মহাসভার বাম দিকে উঁচু স্থানে বসতো বলে এদেরকে মাউন্টেন দল নামেও আখ্যায়িত করা হয়। জ্যাকোবিন ক্লাব ছিল ফরাসি বিপ্লবের সময়ে সবচেয়ে বড় ও ক্ষমতাধর রাজনৈতিক সংঘ। জ্যাকোবিয়ান দল ফ্রান্সে গড়ে উঠেছিল 1789 খ্রিস্টাব্দে। জ্যাকোবিয়ান দলের নেতা ও প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার। এই রোবেসপিয়ার ছিলেন একজন চতুর রাজনীতিবিদ এবং আইনজীবী। জ্যাকোবিয়ান দল প্রতিষ্ঠা হওয়ার পর যে বিদ্রোহ চলেছিল সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই রোবেসপিয়ার। জ্যাকোবিয়ান দলে শুরুতে সভ্য ছিল কেবলমাত্র ব্রিটেনের ডেপুটিরা, পরে ফ্রান্সের অন্যান্য প্রদেশ থেকেও
ডেপুটিরা যোগদান করে। প্রথম দিককার নেতৃত্ব স্থানীয় সভ্যরা ছিলেন মিরবো, প্যারিসের ডেপুটি আবেসিয়াস, আবে গ্রেগহ, শার্লে ল্যামেট, আলেকজান্ডার ল্যামেট, দুক দ্য অ্যাগুয়ে, লা রেভেলিও লেপো, এছাড়া ভারতের রাজা টিপু সুলতান, যিনি ফরাসি বিপ্লবের সাফল্যের জন্য স্বাধীনতার ট্রি বা ট্রি অফ লিবার্টি স্থাপন করেছিল। জ্যাকোবিয়ান দলের সভাগুলো হতো খুব গোপনে এবং এতে এই সভাতে ঘটে যাওয়া কোনো ঘটনার ছাপই রাখা হতো না। জ্যাকোবিয়ান ক্লাবের সদস্যরা নিরঙ্কুশ গণতন্ত্রে বিশ্বাসী ছিল, সেজন্য প্যারিসের জনতা ও প্যারিস কমিউন জ্যাকোবিয়ানদের সমর্থন করত। জনপ্রিয়তা তুঙ্গে ওঠার পর গোটা ফ্রান্স জুড়ে এর অসংখ্য শাখার সৃষ্টি হয়। প্যারিসে স্থানান্তরিত হওয়ার পর ব্যাপক পরিবর্তন ঘটে এই দলে। ধারণা করা হয় তখন এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,20,000। এই দলের প্রথম ধাপ ছিল সদস্য সংখ্যা বৃদ্ধি করা। ডেপুটি ছাড়াও সদস্য অ্যাসোসিয়েট হিসাবে সঙ্গে যোগ দেওয়ার সুযোগ করা হয় তখন। প্রধানত মধ্য ও নিম্নবিত্তরা এই সময় জ্যাকোবিয়ান দলের সদস্য হয়ে ওঠে, অর্থাৎ এই দলের অধিকাংশই ছিল নিচু স্তরের মানুষজন। এদের মধ্যে অধিকাংশই ছিল অল্প শিক্ষিত, অসৎ ও দুর্নীতিপরায়ণ। তবে এরা খুব বাস্তববাদী ছিল এবং সচেতন রাজনীতি পরায়ণ ছিল। এই দলের সদস্যরা স্ট্রাইপ ট্রাউজার পরত এবং মাথায় লাল রঙের টুপি পরিধান করত। এই লাল রঙের টুপি লিবার্টি বা স্বাধীনতার প্রতীক হিসাবে তারা ব্যবহার করত। কেবলমাত্র পুরুষ মানুষরাই টুপি পরার, এই লাল রঙের টুপি পরার অধিকার পেত, কারণ সেই সময় মহিলারা স্বাধীন ছিলেন না, ফলে তাদের টুপি পরারও কোনো অধিকার ছিল না। এরা ফ্রান্সের মানুষের মতো হাঁটু পর্যন্ত জুতো পরতেন না, তার কারণ তারা মনে করতেন হাঁটু পর্যন্ত জুতো পরিধানকারী ব্যক্তি অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ফলে তারা হাঁটু পর্যন্ত জুতো পরত না। বিরোধীদের প্রতি এরা ছিল অত্যন্ত নির্মম। সেই সঙ্গে দলের জন্য, অর্থাৎ জ্যাকোবিয়ান দলের জন্য আত্মবিসর্জন দিতেও এরা কুণ্ঠিত ছিল না। জ্যাকোবিয়ান ক্লাবের সভাগুলি ক্রমেই র্যাডিক্যাল এবং উস্কানিমূলক ভাষণের কেন্দ্র হয়ে ওঠে, যেখানে প্রচারিত হতো প্রজাতন্ত্রবাদ, শিক্ষা বিস্তার, বিশ্বব্যাপী দুর্দশার মতো বিষয়সমূহ। এই ক্লাবের কার্যধারা ও নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা হয়। প্রতি মাসে একজন সভাপতি, 4 জন সচিব, একজন কোষাধ্যক্ষ এবং কমিটি নির্বাচন করা হতো। কোনো সভ্য যদি ক্লাবের নীতিবিরুদ্ধ কাজ করতেন তবে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হতো। পরে এইভাবে ক্লাবের সকল উদার সদস্যদের একে একে বহিষ্কার করা হয়েছিল। 1791 সালের বসন্তের শুরুতে ক্লাব তার কেন্দ্রীভূত রূপ নিয়ে ক্ষমতাধর হয়ে আত্মপ্রকাশ করে। 1792 সালে প্যারিসে প্রচন্ড খাদ্য সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধি দেখা যায়। এই সময় প্যারিসের সাধারণ মানুষ প্যারিস রাজপ্রাসাদ অর্থাৎ প্যারিস টিউলারিসকে আক্রমণ করে রাজা ও তার সঙ্গীদেরকে বন্দী করে। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল জ্যাকোবিন দল। এই বিপ্লবের পর জ্যাকোবিন দল অত্যন্ত শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করে। এরপর জ্যাকোবিন দল প্যারিস কমিউনকে উৎখাত করে ফ্রান্স থেকে। এই প্যারিস কমিউন কি ছিল না, প্যারিস কমিউন তখন দেশ চালাচ্ছিল এবং অত্যন্ত শক্তিশালী ছিল। জ্যাকোবিয়ান দল রোবসপিয়ারের নেতৃত্বে প্যারিস কমিউনকে উৎখাত করে ফ্রান্স থেকে। ফলে জ্যাকোবিয়ান দলের প্রতিষ্ঠাতা এবং নেতা রোবসপিয়ারের শক্তি বৃদ্ধি পায়। জ্যাকোবিয়ান দলের আদর্শ, রোবসপিয়ার এবং তার দলের সদস্যরা অর্থাৎ জ্যাকোবিয়ান দলের সদস্যরা রুশোর প্রচারিত আদর্শ মেনে চলত, অর্থাৎ সাম্য, রাজনৈতিক ও সামাজিক আদর্শ। এই আদর্শকে পাথেয় করে জ্যাকোবিয়ান দল নিম্নবিত্ত লোক যেমন পাতি বুর্জোয়া, কারিগর, দোকানদার, কৃষকদের কথা ভাবত। তাই বলা যেতে পারে জ্যাকোবিয়ানদের লক্ষ্য ছিল সমাজতন্ত্র ঘেঁষা। ঐতিহাসিক লেফেভারের মতে জ্যাকোবিয়ানরা বুর্জোয়া শ্রেণীরই সমর্থক ছিল, কারণ তারা সম্পত্তির অধিকার লোপ করা বা সম্পত্তির বন্টনের কথা ভাবেনি। সন্ত্রাসের রাজত্বের সময় জ্যাকোবিনরাই সাধারণ মানুষের তুলনায় বেশি কর দিয়েছিল। এই অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে জ্যাকোবিয়ানরা আইনসভায় স্বীকৃতি পাওয়ার জন্য দরিদ্রদের বন্ধু হয়েছিল। এক্ষেত্রে তারা প্রখর বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছিল, তাই তাদের চরিত্র সমাজতান্ত্রিক না বলে বুর্জোয়াতান্ত্রিকই বলা যায়। জ্যাকোবিন ক্লাবের উদ্দেশ্য, জ্যাকোবিয়ান ক্লাবের
প্রধান উদ্দেশ্য ছিল ফরাসি জনতাকে শিক্ষিত করে তোলা, ফরাসিবাসীকে ভ্রান্তি থেকে রক্ষা করা, 21 বছর বয়সের অধিক সবাইকে ভোটাধিকার প্রদান করা, জীবিকার অধিকারকে সুরক্ষিত করা, দরিদ্রদের স্বার্থে অর্থনৈতিক নিয়ন্ত্রণ গড়ে তোলা, রাজতন্ত্রের পতন ঘটিয়ে নিরঙ্কুশ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জাতীয় মহাসভায় জিরোন্ডিন দলের প্রাধান্য খর্ব করা। জ্যাকোবিনদের সংস্কারগুলি। জ্যাকোবিয়ানরা ফ্রান্সের মধ্যে প্রতি বিপ্লব দমন করেছিল সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে। এই সন্ত্রাসের রাজত্ব নিয়ে আমি আরেকটা ভিডিও ক্লাসে আলোচনা করবো, কারণ সন্ত্রাসের রাজত্বটা অনেক একটা বড় টপিক। তো এই ভিডিও ক্লাসে যদি আলোচনা করি তাহলে এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই সন্ত্রাসের রাজত্ব নিয়ে আমি আরেকটা ক্লাস করব। বৈদেশিক যুদ্ধকেও তারা সাফল্যের সাথে প্রতিহত করেছিল, দ্রব্যের সর্বোচ্চ মূল্য তারা বেঁধে দিয়েছিল, সর্বনিম্ন মজুরি আইন, বাজেয়াপ্ত করা জমির বন্টন, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, মুনাফা বিরোধী আইন প্রভৃতি সংস্কারের দ্বারা জ্যাকোবিনরা বিপ্লবকে এগিয়ে দিয়েছিল। ফরাসি বিপ্লবের বৃহৎ রূপটি জ্যাকোবিনদের চেষ্টাতেই সফল হয়েছিল। এরপর আসি আরেকটি এই জ্যাকোবিনদের একটি নির্মম ঘটনা, সেটা হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড। 1792 সালের 2 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে বিপুল সংখ্যক জেলবন্দীদের রাজতন্ত্রের সমর্থক সন্দেহে নৃশংসভাবে হত্যা করা হয়। ইহাই ইতিহাসে সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। ফরাসি বিপ্লবের প্রথম সন্ত্রাস হিসাবে এই সেপ্টেম্বর হত্যাকাণ্ডকে বিবেচিত করা হয়। ঐতিহাসিক অ্যালফ্রেড কোবানের মতে, বিদেশি সেনা ফ্রান্সে প্রবেশ করলে কারারুদ্ধ অভিজাত ও রাজতন্ত্রীদের মুক্তি দেবে ও জনগণের উপর অত্যাচার চালাবে, এমন আশঙ্কার ফলেই বিপ্লবকে রক্ষা করার জন্য সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তো এই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নিয়ে আমি আর একটা ভিডিও ক্লাস করব। সেপ্টেম্বর হত্যাকাণ্ড এত কম টাইমে বোঝানো যাবে না, তাই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নিয়ে আমি আর একটা ভিডিও ক্লাস করবো, সেখানে বিস্তারিতভাবে সেপ্টেম্বর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করব। যাই হোক, জাতীয় মহাসভায় জিরোন্ডিন দল ও জ্যাকোবিন দল, এই দুই দলের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। সেপ্টেম্বর হত্যাকাণ্ডের জন্য জিরোন্ডিনের সদস্যরা কি করলো, জ্যাকোবিয়ানদেরকে দোষারোপ করতে থাকে। অপরদিকে জ্যাকোবিয়ান দল জিরোন্ডিন দলকে রাজতন্ত্রের সমর্থক বলে দোষারোপ করতে থাকে। উভয় দলের মধ্যে পরস্পর বিরোধের মূল কারণ ছিল বিপ্লব সম্পর্কে পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি। জিরোন্ডিন দল মনে করত ফ্রান্সে বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে গেছে, আর জ্যাকোবিনরা মনে করত বিপ্লব এখনো শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। অর্থাৎ ফ্রান্সে বিপ্লবের প্রয়োজনীয়তার ব্যাপারে মানুষকে তারা সচেতন করত। জ্যাকোবিয়ানরা তারা বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়ে জয়যুক্ত করতে চেয়েছিলেন। একটা সময় জ্যাকোবিয়ান দলের প্রচেষ্টায় সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্রের মৃত্যুদণ্ড দেয়া হয়। জ্যাকোবিয়ানদের পতন। জ্যাকোবিন দলের দুই নেতা মেরো ও রোবসপিয়ার জিরোন্ডিন দলকে ধ্বংস করতে উদ্যোগী হয়। শেষ পর্যন্ত জিরোন্ডিনদের থেকে জ্যাকোবিনরা ফ্রান্সের শাসন ব্যবস্থা কেড়ে নিয়ে জিরোন্ডিনদের পতন ঘটিয়ে ফ্রান্সে উগ্রপন্থী শাসন ব্যবস্থার প্রচলন ঘটায়। জ্যাকোবিন দল বিপ্লবীদের ঐক্যের উপর জোর দিয়েছিল, কারণ তখন বিপ্লবীরা ঐক্যবদ্ধ ছিল না। বিপ্লবকে সফল করার জন্য এবং বিপ্লবীদেরকে জোর করে ঐক্যবদ্ধ করার জন্য জ্যাকোবিয়ানরা সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। জ্যাকোবিন দলের কাজ ছিল নিজেদের সপক্ষে জনমত গড়ে তোলা, আইনসভার উপরে চাপ তৈরি করা এবং প্রতি বিপ্লবীদের, অর্থাৎ যারা তাদের বিরুদ্ধাচরণ করত, জ্যাকোবিয়ানদের বিরুদ্ধাচরণ করত, তাদেরকে দমন করা। জ্যাকোবিনদের দ্বারাই ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল। সন্ত্রাসের রাজত্বের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে জ্যাকোবিয়ানদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়। লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব জ্যাকোবিনদের ভাবমূর্তি খারাপ করেছিল। এসবের সাথে যুক্ত হয়েছিল গিলোটিন যন্ত্রের ব্যবহার, যে যন্ত্রে বহু মানুষকে বিপ্লবের নামে জ্যাকোবিনরা হত্যা করেছিল। এমনকি জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়রকেও শেষ পর্যন্ত এই গিলোটিন যন্ত্রে মারা হয়েছিল। অবশেষে জ্যাকোবিনদের পতন ঘটে। জ্যাকোবিন ক্লাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এইটুকু। এখন চলে আসি প্রশ্নোত্তর পর্বে, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ফরাসি বিপ্লবের প্রাককালে ও বিপ্লব চলাকালে যেসব ক্লাবগুলি গড়ে উঠেছিল তাদের মধ্যে উগ্রপন্থী ছিল যে ক্লাব, তার নাম কি ছিল? স্বাভাবিকভাবে জ্যাকোবিন দল। জ্যাকোবিন দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
ভার্সাই শহরের একটি গির্জায়, ভার্সাই শহরের জ্যাকোবিন নামক একটি ধর্মীয় সম্প্রদায়ের গির্জায় এই জ্যাকোবিন দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। জ্যাকোবিন দল প্রতিষ্ঠিত হওয়ার আগের নাম কি ছিল? ব্রেটন দল। ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রথম ক্লাবের নাম কি? ব্রিটন ক্লাব। জ্যাকোবিন দলের কয়েকজন নেতার নাম করুন। রোবস্পিয়ার, দ্যাতো, হিবার্ট, বেবেউট, ডাল্টন প্রমুখ। জ্যাকোবিন দলের প্রধান নেতা কে ছিলেন? রোবেস্পিয়ার। 1792 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সংঘটিত কুখ্যাত সেপ্টেম্বর হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন কোন জ্যাকোবিয়ান নেতা? জ্যা-পল ম্যারো। জ্যাকোবিন পার্টির কোন সদস্য পেশায় একজন ডাক্তার এবং লেখক ছিলেন, যিনি দ্য ফ্রেন্ডস অব দ্য পিপল নামে একটি সংবাদপত্রের মাধ্যমে ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিলেন? জ্যা-পল ম্যারা। জ্যাকোবিনরা সভাকক্ষের কোন দিকে বসতো? বাম দিকে। বাম দিকে একটু উপরের দিকে বসতো। মাউন্টেন নামে কারা পরিচিত ছিল? জ্যাকোবিনরা। কারণ তারা সভাকক্ষের বাম দিকে একটু উপরের দিকে বসতো বলে তাদেরকে বলা হতো মাউন্টেন দল। জ্যাকোবিন দলের প্রকৃতি কেমন ছিল? জ্যাকোবিন দল ছিল বামপন্থী। জ্যাকোবিন দলের পুরুষ সদস্যরা কোন রঙের টুপি পরিধান করত? লাল। জ্যাকোবিন দলের পুরুষ সদস্যরা লাল রঙের টুপি পরিধান করত। এই লাল রঙের টুপিকে তারা কিসের প্রতীক হিসাবে ব্যবহার করত? স্বাধীনতা বা লিবার্টি। জ্যাকোবিন দল কত বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ করার কথা ঘোষণা করে? 21 বছর বা তার অধিক। ফ্রান্সের কোন দল প্রজাতন্ত্রের সমর্থক ছিল? জ্যাকোবিন দল এবং থার্মোডোরিয়ান দল। জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কোন দল রাজার প্রাণদণ্ড দাবি করে? জ্যাকোবিন দল। সন্ত্রাসের রাজত্ব কারা করেছিল? জ্যাকোবিন দল। জ্যাকোবিনরা প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য কি প্রতিষ্ঠা করেছিল? সন্ত্রাসের রাজত্ব। জ্যাকোবিন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবিপ্লবীদের শুরু করা পাল্টা সন্ত্রাসকে কি বলা হয়েছে? শ্বেত সন্ত্রাস। শ্বেত সন্ত্রাস কারা শুরু করেছিল? জ্যাকোবিন বিরোধী দল। জ্যাকোবিন দলের বিরোধীদেরকে কোন নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল? লয়ার নদীতে। ফ্রান্সে জ্যাকোবিন দলের বিরোধীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? গিলোটিন। টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? জ্যাকোবিন। কোনটি সন্ত্রাসের প্রাণকেন্দ্র ছিল? জ্যাকোবিন ক্লাব। নেপোলিয়ন বোনাপার্ট কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন? জ্যাকোবিন দলের। জ্যাকোবিন ক্লাবের কিছু সদস্য কার নেতৃত্বে ফিউল্যান্ড নামে একটি নতুন ক্লাব তৈরি করেছিল? লাফায়েত। ফিউল্যান্ড নামে কারা পরিচিত ছিল? দক্ষিণপন্থী শাসনতান্ত্রিক দল। 1791 খ্রিস্টাব্দের সংবিধান অনুযায়ী ফ্রান্সের নির্বাচিত আইনসভায় যে 4টি দল ছিল তাদের মধ্যে কোন দলটি সংখ্যাগরিষ্ঠ ছিল? মডারেট দল। কোন ক্লাব প্যারিসবাসীকে বুঝিয়েছিলেন যে রাজাকে ভার্সাই শহর থেকে প্যারিসে আনলে প্যারিসের খাদ্য সংকট দূর হবে? কর্ডেলিয়ার। কোন দল ছদ্মবেশী রাজতন্ত্রী হিসাবে পরিচিত ছিল? জিরোন্ডিন দল। জিরোন্ডিন কথাটি প্রথম ব্যবহার করেন কে? লামার্টিন। জিরোন্ডিন দলের প্রকৃতি কেমন ছিল? বামপন্থী। অর্থাৎ জ্যাকোবিন দলও বামপন্থী ছিল, জিরোন্ডিন দলও বামপন্থী ছিল। জিরোন্ডিনরা সভাকক্ষের কোন দিকে বসতো? ডান দিকে। ব্রিসো কোন দলের নেতা ছিল? জিরোন্ডিন দলের নেতা ছিল ব্রিসো। ব্রিসপন্থী কাদেরকে বলা হতো? জিরোন্ডিনদেরকে। আইনসভায় জিরোন্ডিন দলের প্রধান নেতা কে ছিলেন? ব্রিসো। মাদাম রোলা কে ছিলেন? জিরোন্ডিন দলের নেত্রী। কারা ব্রিসো টাইমস নামেও পরিচিত ছিল? জ্যাকোবিন এবং জিরোন্ডিস্টরা। জ্যাকোবিন ক্লাব বা জ্যাকোবিন দল সম্পর্কে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।